নমস্কার। আমরা এসএলএসটি পিজি এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান থেকে যে অধ্যায়ভিত্তিক শর্ট প্রশ্ন উত্তরগুলো করছিলাম, আজকে 7 নম্বর অধ্যায় শিক্ষায় নির্দেশনা এবং শিক্ষায় গণমাধ্যমের প্রভাব। এখান থেকে আমরা সর্বমোট 110টি প্রশ্ন উত্তর সলভ করেছি। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন শুরু করছি। অধ্যায় 7, শিক্ষায় নির্দেশনা এবং শিক্ষায় গণমাধ্যমের প্রভাব। প্রশ্ন নাম্বার 1, নির্দেশনা ও পরামর্শদানের কথা কোন কমিশনে আমরা পেয়েছি? রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়া কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিশন। নির্দেশনা এবং পরামর্শদানের কথা গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। নির্দেশনা এবং পরামর্শদানের ইংরেজিটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এটি কোন কমিশনে পাচ্ছি আমরা? মুদালিয়া কমিশনে। 2 নম্বর প্রশ্ন, কোন কমিশন মাধ্যমিক শিক্ষা স্তরের নির্দেশনার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন? তাহলে যেহেতু এখানে মাধ্যমিক শিক্ষার কথা বলা হচ্ছে, কোন কমিশন মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত, তাহলে সেটি হবে উত্তর। তাহলে কোন কমিশন মাধ্যমিক শিক্ষা স্তরের নির্দেশনার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন? মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। 3 নম্বর প্রশ্ন, নির্দেশনা হলো শিক্ষিত স্ত্রী ও পুরুষের দ্বারা এক প্রকারের সাহায্য যা একজন ব্যক্তিকে তার জীবনযাপনে নিজস্ব দৃষ্টিভঙ্গি গঠনে, নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে এবং নিজের বোঝা বহনে সক্ষম করে তোলে। এই উক্তিটি কে করেছেন? ক্রো এবং ক্রো, জোন্স, রজার্স, মুদালিয়ার কমিশন। তাহলে উত্তরটি কি হচ্ছে? ক্রো এবং ক্রো, 1 নম্বর উত্তর। 4 নম্বর অপশন প্রশ্ন, বালক বালিকাদের ক্ষমতা এবং যে পরিবেশে তারা বাস করে ও কাজ করে তার আলোকে বুদ্ধিমত্তার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করার জটিল এবং সাহায্যকারী শিল্পকেই নির্দেশনা বলে। এই উক্তিটি কে করেছে? ক্রো এবং ক্রো, জোন্স, রজার্স, মুদালিয়া কমিশন। উত্তর হচ্ছে 4 নম্বর অপশন, মুদালিয়া কমিশন। 5 নম্বর অপশন, কেরিয়ার টক। কেরিয়ার টক হলো শিক্ষামূলক নির্দেশনার পদ্ধতি। অভিজ্ঞ বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে প্রত্যক্ষভাবে বৃত্তিমূলক নির্দেশনা নেওয়া। 3 নম্বর অপশন, সামাজিক নির্দেশনার পদ্ধতি, স্বাস্থ্যমূলক নির্দেশনার পদ্ধতি। যেহেতু এখানে কেরিয়ারের উপরে সম্পর্ক লেখা আছে, এখানে কেরিয়ার, তাহলে কেরিয়ারটা অবশ্যই কাজের বা চাকরির কোনো ব্যাপার হবে বা বৃত্তিমূলক কাজের সঙ্গে সম্পর্কিত হবে। তাহলে এখানে 5 নম্বরেরটা প্রশ্নটার জন্য উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বরটা। এখানে দেখুন কি আছে, বৃত্তিমূলক নির্দেশনা দেওয়া। কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আমরা যদি সরাসরি প্রত্যক্ষভাবে আমাদের বৃত্তিমূলক নির্দেশনা নেই, তাহলে সেটাকে বলা হচ্ছে কেরিয়ার টক। 6 নম্বর অপশন, সমন্বয়ী বা ইলেকট্রিক কাউন্সিলিং। এই ইলেকট্রিক কাউন্সিলের প্রবক্তাকে? মনোবিদ বোর্ডিন, কার্ল রজার্স, উইলিয়ামসন, ফ্র্যাঙ্ক রজার্স। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে? মনোবিদ বোর্ডিন। তাহলে ইলেকট্রিক কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন মনোবিদ বোর্ডিং। 7 নম্বর প্রশ্ন, নির্দেশনার জন্য যে ব্যক্তিকে নির্দেশনা দেওয়া হবে তার সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রয়োজন? পারিবারিক তথ্য, মানসিক তথ্য, শিক্ষাগত তথ্য, সবগুলি সঠিক। এখানে কিন্তু ব্যক্তিগত নির্দেশনা বলছে। কোনো একটি ব্যক্তির সম্পর্কে আমরা কোনো নির্দেশনা দিতে গেলে কিন্তু তার অনেক কিছু তথ্য আমাদের জানতে হবে। তাহলে এখানে কিন্তু এই সব তথ্যগুলোই কিন্তু আমাদের জানতে হবে, তবেই আমরা তাকে সঠিক নির্দেশনা বা গাইডেন্স করতে পারবো বা গাইড করতে পারবো। 8 নম্বর প্রশ্ন, ঐচ্ছিক পরামর্শদান কৌশলটি সর্বপ্রথম কে উল্লেখ করেন? থর্ন, বোর্ডিন, উইলিয়ামসন, উপরের কেউই নন।
তাহলে ঐচ্ছিক পরামর্শদান কৌশলটি সর্বপ্রথম কে ব্যবহার করছেন? উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর বোর্ডিন। 9 নম্বর প্রশ্ন, দলগত নির্দেশনা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? দলগত, এটা কিন্তু ব্যক্তি নয়। দলগত মানে অনেককে একসাথে যদি আমরা নির্দেশনা দেই, এই যে বিষয়টি, এই শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? টারম্যান, গিলফোর্ড, বিনে, জোন্স। তাহলে দলগত নির্দেশনা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিনে। দলগত নির্দেশনা মানে কিন্তু অনেকজনকে একসাথে নির্দেশনা দেওয়াকে দলগত নির্দেশনা বলা হচ্ছে। 10 নাম্বার, বৃত্তি পছন্দের উপর তত্ত্বের আবিষ্কারক কে? জোন্স, ক্রো এবং ক্রো, জিন্সবার্গ উপরের কেউই নয়। তাহলে বৃত্তি পছন্দের উপরের তত্ত্বের আবিষ্কারক হচ্ছেন জিন্সবার্গ। 3 নম্বর অপশন। 11 নম্বর প্রশ্ন, ব্রিউয়ার নির্দেশনাকে কত ভাগে ভাগ করেছেন? 8 ভাগে, 5 ভাগে, 10 ভাগে, 6 ভাগে? 10 ভাগে ভাগ করেছেন। 12 নম্বর প্রশ্ন, কুকস এবং কেফেউভার নির্দেশনাকে কত ভাগে ভাগ করেছেন? 8 ভাগে, 5 ভাগে, 10 ভাগে, 6 ভাগে? উত্তর হচ্ছে 5 ভাগে। 13 নম্বর প্রশ্ন, সপ্তম শ্রেণীতে পাঠরত একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষের সম্প্রতি বিশৃঙ্খল আচরণ করছে। একজন সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে শিক্ষার্থী শ্রেণীকক্ষে বিশৃঙ্খল আচরণ করছে, এর জন্য প্রয়োজন হবে কি? কি ধরনের নির্দেশনা তাকে প্রয়োজন হবে বা কি করব আমরা? তাকে শাস্তিদান করব? অভিভাবকদের কাছে অভিযোগ করব? ব্যক্তির নির্দেশনার ব্যবস্থা করব? শ্রেণীকক্ষে উপস্থিত হতে নিষেধ করব? অবশ্যই তাকে আমরা কোনো একটি নির্দেশনা দেব বা বুঝতে চেষ্টা করব তার এই বিশৃঙ্খল আচরণের কারণ। যেহেতু শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থীর এই সমস্যা হচ্ছে, সেহেতু আমরা ব্যক্তি নির্দেশনার ব্যবস্থা করব। অপশন 3 নাম্বারটি সঠিক। 14 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে নবম শ্রেণীতে পাঠরত একটি বালিকা সবসময় চুপচাপ থাকে, কারোর সঙ্গে মিশতে চায় না, পড়াশোনা মনোযোগী নয়, পড়াশোনা করতে চায় না। বালিকাটি কী ধরনের নির্দেশনা প্রয়োজন? তাহলে বালিকাটির শিক্ষার নির্দেশনা প্রয়োজন। 14 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থীর অন্যদের সর্বদা উত্ত্যক্ত করার প্রবণতা দেখা যায়, কী ধরনের নির্দেশনা তার জন্য প্রয়োজন? শিক্ষা নির্দেশনা, ব্যক্তি নির্দেশনা, সামাজিক নির্দেশনা, নৈতিক নির্দেশনা? সামাজিক নির্দেশনা প্রয়োজন। 16 নম্বর প্রশ্ন, ক্লায়েন্ট সেন্টার্ড কাউন্সিলিং, এই ক্লায়েন্ট সেন্টার্ড কাউন্সিলিংয়ের অপর নাম কি? প্রত্যক্ষ পরামর্শদান, অপ্রত্যক্ষ পরামর্শদান? এই দুটোর মধ্যে যে কোনো একটি হবে। তাহলে ক্লায়েন্ট সেন্ট্রিক কাউন্সিলিংয়ের অপর নাম হচ্ছে অপ্রত্যক্ষ পরামর্শদান। 17 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা কে? ইউজি উইলিয়ামসন, কার্ল রজার্স, বোর্ডিন, জোন্স? প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা হচ্ছেন ইউজি উইলিয়ামসন। নেক্সট 18 নাম্বার, উইলিয়ামসনের মতে প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির স্তরগুলো কি কি? একবারে উত্তর করে দিচ্ছি। 1 নম্বর অপশনটি সঠিক। প্রথমে বিশ্লেষণ, তারপরে সংশ্লেষণ, তারপরে রোগ নির্ণয় করা, তার পূর্বাভাস, তারপরে পরামর্শদান, পরামর্শদান করার পরে ফলো আপ করা। এটি কিন্তু উইলিয়ামসনের মতে। 19 নম্বর প্রশ্ন, প্যাথোলজিক্যাল লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার কাকে বলে? কখনো মিথ্যা কথা না বলা, মাঝে মাঝে মিথ্যে কথা বলা, নিরুপায় অবস্থায় মিথ্যে কথা বলা, কোনো কারণ ব্যতীত অনবরত মিথ্যা কথা বলা? তাহলে প্যাথোলজিক্যাল লায়ার কাকে বলছে?
4 নম্বর অপশন, কোনো কারণ ব্যতীত অনবরত মিথ্যে কথা বলা, এই বিষয়টাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার। তাহলে তার মধ্যে কোনো সমস্যা আছে এটা বুঝতে হবে। 20 নম্বর প্রশ্ন, পরামর্শদান বলতে বোঝায় একাধিকবার প্রত্যক্ষ সাক্ষাৎ যার লক্ষ্য হলো ব্যক্তির মনোভাব ও আচরণ পরিবর্তনে সাহায্য করা। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? আবার সংজ্ঞাটা বলছি, পরামর্শ দান বলতে বোঝায় একাধিকবার প্রত্যক্ষ সাক্ষাৎ যার লক্ষ্য হলো ব্যক্তির মনোভাব ও আচরণ পরিবর্তনে সাহায্য করা। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? রজার্স, জোন্স, এরিকসন, ক্রো এবং ক্রো। তাহলে উত্তর হচ্ছে রজার্স। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, ভিডিও লাইক করছেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। 21 নম্বর প্রশ্ন, সমস্যা সংক্রান্ত কোনো ব্যক্তি যখন নিজ সমস্যা সমাধানে অক্ষম, সে যখন সব রকমের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে, তখন তাকে পরামর্শদান প্রক্রিয়া বলে। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? একবার উত্তর করছি যেহেতু প্রশ্নটি বড়। এই সংজ্ঞাটি দিয়েছেন হ্যালেন এবং ম্যাকব্যালেন। হ্যালেন এবং ম্যাকব্যানেন। 22 নম্বর প্রশ্ন, দেবর্ষি বর্তমানে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। সে পড়ার কোনো সঙ্গে, আবার বলছি, দেবর্ষি বর্তমানে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে। সে পাড়ার কারোর সঙ্গে মেলামেশা করে না। পাড়া মানে যেখানে সে থাকে সেখানে কারোর সাথে মেলামেশা করে না এবং কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। তাহলে দেবর্ষির কী ধরনের নির্দেশনা প্রয়োজন হবে? ব্যক্তিগত নির্দেশনা, বৃত্তিগত নির্দেশনা, সামাজিক নির্দেশনা, নৈতিক নির্দেশনা, দলগত নির্দেশনা। এটা যেহেতু সমাজ সম্পর্কিত সেহেতু অবশ্যই এটি সামাজিক নির্দেশনা হবে। 23 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থীর সমস্ত কাজ সম্পূর্ণ করার পর তার হাতে 2-3 ঘন্টা সময় থাকে, কিন্তু সে এই সময় কি কাজে ব্যবহার করবে তা বুঝে উঠতে পারছে না। এক্ষেত্রে কী ধরনের নির্দেশনা তার প্রয়োজন হতে পারে? সামাজিক নির্দেশনা, নৈতিক নির্দেশনা, অবসর সময় যাপনের নির্দেশনা, স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা। যেহেতু তার সময় বেঁচে যাচ্ছে, সে সেই সময় কি করবে বুঝতে পারছে না, সেটি তার অবসর সময়, সেহেতু এটি কিন্তু অবসর সময় যাপনের নির্দেশনা হবে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, অবসর সময় যাপনের নির্দেশনা। 24 নম্বর প্রশ্ন, পরামর্শ দান হলো ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক যেখানে সমস্যা সংক্রান্ত একজন ব্যক্তি সাহায্যের জন্য অপর একজন ব্যক্তির কাছে যায়। এই উক্তিটি কে করেছেন? জোন্স, এরিকসন, ক্রো এবং ক্রো উডওয়ার্থ। তাহলে উত্তর হচ্ছে এরিকসন। এই উক্তিটি এরিকসন করেছেন। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তথ্য সংগ্রহের একটি কৌশল? আমরা যে তথ্য সংগ্রহ করব পরামর্শ এবং নির্দেশনা দেওয়ার জন্য, সেই তথ্যগুলো আমরা কি করে পাব? প্রশ্নগুচ্ছের মাধ্যমে, সাক্ষাৎকারের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, সবগুলি। তাহলে কিন্তু আমরা সবগুলি উত্তর হবে, কারণ সব কিছুর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো। তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে। 26 নম্বর প্রশ্ন, নির্দেশনার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো হলো গুণগত এবং পরিমাণগত সবই। গুণগত এবং পরিমাণগত এই দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। এটির অপশন দেইনি, একবারে উত্তর করে দিয়েছি ভুলবশত। গুণগত এবং পরিমাণগত এই দুটো তথ্যই কিন্তু আমাদের প্রয়োজন। 27 নাম্বার, কেরিয়ার কর্নার হলো শিক্ষামূলক নির্দেশনার পদ্ধতি, বৃত্তিমূলক নির্দেশনার পদ্ধতি, সামাজিক নির্দেশনার পদ্ধতি, স্বাস্থ্যমূলক নির্দেশনার পদ্ধতি। তাহলে কেরিয়ার কর্নার
তাহলে কার সঙ্গে যুক্ত হবে? অবশ্যই বৃত্তিমূলক নির্দেশনা হবে, কেরিয়ারের সঙ্গে যুক্ত। 28 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তির পছন্দকরণে, অভিযোজনে এবং সমস্যা সমাধানে অপর কোনো ব্যক্তির সাহায্য করাই হলো নির্দেশনা। এই উক্তিটি কে করেছেন? ক্রো এবং ক্রো, জোন্স, রজার্স, মুদালিয়া কমিশন। তাহলে উত্তর কার হবে? কোনটি হবে? কে হচ্ছে? জোন্স। 29 নম্বর প্রশ্ন, আক্রমণধর্মী শিক্ষার্থীর চিকিৎসার কৌশল কি? আক্রমণধর্মী, এটা কিন্তু বুঝতে হবে। আক্রমণধর্মী শিক্ষার্থীর চিকিৎসা কৌশল কি হবে? খেলাভিত্তিক চিকিৎসা, শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের ব্যবস্থা করা, পরামর্শদান, উপরের সবগুলি। তাহলে উত্তর হচ্ছে উপরের সবগুলি, সব কিছুই ব্যবহার করে দেখতে হবে। 30 নম্বর প্রশ্ন, ডিএসএম অক্ষরগুলির পুরো অর্থ কী? তাহলে ডিএসএম এর পুরো অর্থ কী বা পুরো নামটি কী? আমরা উত্তর একবারই করছি, আপনারা একটু চেষ্টা করুন। ডিএসএম এর পুরো নাম কি? তাহলে উত্তর হচ্ছে 3 নাম্বার, ডায়াগনস্টিক্স স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার। 31 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বেতারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ব্রডকাস্টিং কর্মসূচি চালু হয়? কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বেতারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ব্রডকাস্টিং কর্মসূচি চালু হয়? 1928, 1929, 1930, 1931। কত সালে সর্বপ্রথম? 1930 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, কোন ধরনের নির্দেশনায় শিশুর জন্মকালীন তথ্য বিশেষ প্রয়োজন হয়? ব্যক্তিগত নির্দেশনা, দলগত নির্দেশনা, বার্ধক্য নির্দেশনা, নৈতিক নির্দেশনা। দলগত নির্দেশনা তো হবেই না অনেকেই। তাহলে কোন ধরনের নির্দেশনায় শিশুর জন্মকালীন তথ্য বিশেষ প্রয়োজন হয়? ব্যক্তিগত নির্দেশনায়। 33 নম্বর প্রশ্ন, দ্য সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স দিল্লি নির্দেশনাকে 3 ভাগে ভাগ করেছেন, সেই 3 ভাগগুলো কি কি? আমরা একবারই উত্তর দিয়েছি। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে, দ্য সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স দিল্লি নির্দেশনাকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। সেই 3 ভাগগুলো কি কি? শিক্ষামূলক নির্দেশনা, বৃত্তিমূলক নির্দেশনা, বৃত্তি সামাজিক নির্দেশনা। তাহলে এই 3টি কিন্তু ভাগ। 34 নম্বর প্রশ্ন, কত সালে ন্যাশনাল ভোকেশনাল গাইডেন্স অ্যাসোসিয়েশন গঠিত হয়? কত সালে ন্যাশনাল ভোকেশনাল গাইডেন্স অ্যাসোসিয়েশন গঠিত হয়? 1913, 1923, 1933, 1938। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার, 1913 খ্রিস্টাব্দ। নেক্সট, নির্দেশনা আন্দোলনের জনক কাকে বলে? নির্দেশনা আন্দোলনের জনক হচ্ছেন ফ্র্যাঙ্ক পারসন্স হচ্ছেন নির্দেশনা আন্দোলনের জনক। 36 নম্বর প্রশ্ন, চুজিং এ ভোকেশন 1909 পুস্তকটি রচয়িতাকে? চুজিং এ ভোকেশন 1909 পুস্তকটির রচয়িতাকে? জন লক, কেলি, হান্টার, ফ্র্যাঙ্ক পারসন্স। তার উত্তরটি কি হচ্ছে? ফ্র্যাঙ্ক পারসন্স। 37 নম্বর প্রশ্ন, পাটনা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত ডিপার্টমেন্ট অফ সাইকোলজি সার্ভিস অ্যান্ড রিসার্চ নির্দেশনা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কত সালে স্থাপিত হয়? 1945, 47, 1949, 1951 সাল। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1945 সাল। 38 নম্বর প্রশ্ন, নির্দেশনার ধারণা প্রথম প্রবর্তককে? নির্দেশনার যে ধারণাটি প্রথম কে দিয়েছেন? জন লক, কেলি, হান্টার, ফ্র্যাঙ্ক পারসন্স। তাহলে উত্তর হচ্ছে ফ্র্যাঙ্ক পারসন্স। নেক্সট, 39 নম্বর প্রশ্ন, দ্য পার্সি পঞ্চায়েত ভোকেশনাল গাইডেন্স ব্যুরো 1947 সালে কোথায় স্থাপিত হয়েছিল? দিল্লি, বোম্বাই, কলকাতা, গুজরাট।
বোম্বাই বা মুম্বাই যেটাই বলি না কেন, এই আগে মুম্বাইয়ের নাম বোম্বাই ছিল। তাহলে দিল্লি, বোম্বাই, কলকাতা, গুজরাট কোথায় স্থাপিত হয়েছিল? বোম্বাইতে। 40 নম্বর প্রশ্ন, ভোকেশনাল গাইডেন্স অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? ভোকেশনাল গাইডেন্স অ্যাসোসিয়েশন তাহলে কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1952, 1950, 1960, 1962 সাল। তাহলে সঠিক উত্তরটি কি হচ্ছে? তাড়াতাড়ি উত্তর দিয়ে দিন। 1952 খ্রিস্টাব্দ। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। 41 নম্বর প্রশ্ন, নির্দেশনার ধারণা প্রথম প্রকাশিত হয় কবে বা কত খ্রিস্টাব্দে? 1905, 1906, 1950, 1952। 1905 খ্রিস্টাব্দে নির্দেশনার ধারণা প্রথম প্রকাশিত হয়। আমাদের দেশে সরকারি প্রচেষ্টায় নির্দেশনা আন্দোলন প্রথম কোথায় দেখা দিয়েছিল? পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, দিল্লিতে, গুজরাটে। তাহলে কোন রাজ্যে সরকারি প্রচেষ্টায় নির্দেশনা আন্দোলন প্রথম দেখা দিয়েছিল? উত্তরপ্রদেশে। 43 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকার কত সালে এলাহাবাদ, বর্তমানে প্রয়াগরাজ, ব্যুরো অফ সাইকোলজি প্রতিষ্ঠা করে? 1954, 1957, 1962, 1964। তাহলে কত সালে? 1954 খ্রিস্টাব্দে, 1954 ব্যুরো অফ সাইকোলজি প্রতিষ্ঠা করেন উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদ, বর্তমান প্রয়াগরাজে। 44 নম্বর প্রশ্ন, বৃত্তি বিশ্লেষণ হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি ও তার পারিপার্শ্বিক সকল উপাদান সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনা করা। এই উক্তিটি কে করেছেন? অ্যাডওয়েভ, হ্যাকেট, ক্রো এবং ক্রো উডওয়ার্থ। তাহলে সঠিক উত্তরটি কি হচ্ছে? 1 নম্বর অপশন, আর্ডওয়েভ। এসডব্লিউওটি তার ফুল ফর্মটা কি? এস স্ট্রেংথ, ডাব্লু হচ্ছে উইকনেস, ও হচ্ছে অপরচুনিটি, আর টি হচ্ছে থ্রেড। নেক্সট 45 নাম্বার, সিবিইভিজি সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স দিল্লি কত সালে গঠিত হয়? 1954, 1957, 1962, 1964। তাহলে সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স দিল্লি কত সালে গঠিত হয়? 1954। নির্দেশনার মূল কথা কি? নেক্সট প্রশ্ন, নির্দেশনার মূল কথা কি? ব্যক্তির মধ্যে আত্মকেন্দ্রিক ভাব গড়ে তোলা, ব্যক্তির জীবনে সার্থক ও সুষম বিকাশ সাধনে সাহায্য করা, ব্যক্তির জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, ব্যক্তি জীবনকে ধর্মীয় দিক থেকে কেবলমাত্র সক্রিয় করা। এখানে দেখুন 3 নম্বর আর 4 নম্বর অপশন তো হবেই না। ব্যক্তি জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া নির্দেশনার মূল কথা হতেই পারে না, শুধু ধার্মিক দিকটি দেখা এটাও হবে না, আর আত্মকেন্দ্রিক মনোভাব এটাও হবে না। তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বার, নির্দেশনার মূল কথা হচ্ছে ব্যক্তি জীবনে সার্থক ও সুষম বিকাশ সাধনে সাহায্য করা। 47 নম্বর প্রশ্ন, ছাত্রছাত্রীদের বিদ্যালয় পাঠ্যক্রম, শিক্ষাক্রম এবং বিদ্যালয় জীবনের পছন্দ এবং সঙ্গতি বিধানে সাহায্য করাই হলো শিক্ষামূলক নির্দেশনা। এই উক্তিটি কে করেছেন? মায়ার্স, রিঙ্কল এবং গিলক্রাইস্ট, জোন্স, ক্রো এবং ক্রো। তাহলে এই উক্তিটি কে করেছেন? জোন্স। 48 নম্বর প্রশ্ন, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতার বিকাশ এটি কোন ধরনের নির্দেশনার অন্তর্ভুক্ত? শিক্ষা নির্দেশনা, বৃত্তি নির্দেশনা, নৈতিক নির্দেশনা, বার্ধক্য নির্দেশনা। ন্যায় অন্যায়ের বিচার করার ক্ষমতার বিকাশ, তাহলে কি হচ্ছে? নৈতিক নির্দেশনা। 49 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সামাজিক নির্দেশনার সঙ্গে যুক্ত? সামাজিক নির্দেশনার কথা বলছে। সামাজিক পরিবর্তনে অংশগ্রহণ করা, সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা,
পারস্পরিক মেলামেশা ও আদান প্রদান, উপরের সবগুলি সঠিক। তাড়াতাড়ি উত্তর করে ফেলুন। তাহলে সবগুলি কিন্তু সঠিক। 50 নম্বর প্রশ্ন, নির্দেশনার দৃষ্টিভঙ্গিতে ব্যক্তি জীবনে সংকটকাল কোনটি? নির্দেশনার দৃষ্টিভঙ্গিতে ব্যক্তি জীবনের সংকটকাল কোনটি? বয়ঃসন্ধিকাল, মধ্যবয়সকাল, বার্ধক্য এবং উপরের সবগুলি। তাহলে সংকটকাল উপরের সবগুলি। 51 নম্বর প্রশ্ন, এস বি 1937 অভিক্ষাটি কি? আদর্শায়িত, দলগত এবং বাচনিক বৃদ্ধি অভিক্ষা। এটা একবার উত্তর করে দিচ্ছি, আদর্শায়িত, ব্যক্তিগত এবং বাচনিক অভিক্ষা। 52 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে নিম্ন প্রাথমিক স্তরের নির্দেশনার প্রয়োজনীয়তা বলে বিবেচনা করা হয়? নিম্ন প্রাথমিক স্তরে কিন্তু একদম ছোট শিশুদের কথা বলা হচ্ছে। নিচের কোনটিকে নিম্ন প্রাথমিক স্তরের নির্দেশনার প্রয়োজনীয়তা বলে বিবেচনা করা যায় না? এখানে কিন্তু না বলেছে। পাঠ ত্যাগ ও অনুন্নয়নকে হ্রাস করা, যৌন সংক্রান্ত বিষয়ে সচেতন করা, শিক্ষার্থীর বিষয় সম্পর্কিত দুর্বলতা সংশোধনের ব্যবস্থা করা, শিক্ষার্থীর আচরণ সম্পর্কিত সমস্যা যদি দেখা যায় সমাধানে শিক্ষার্থীকে সহযোগিতা করা। তাহলে উত্তরটি এখানে না, যৌন সংক্রান্ত বিষয়ে সচেতনতা করা এখানে দরকার নেই, এত ছোট না, একদম বাচ্চা, সে বুঝবেই না কিছু। 53 নম্বর প্রশ্ন, শিক্ষায় কোন স্তরে নির্দেশনার বিষয় চাহিদা দেখা যায়? শিক্ষার কোন স্তরে নির্দেশনার বিশেষ চাহিদা দেখা যায়? প্রাক প্রাথমিক স্তর, মাধ্যমিক শিক্ষা স্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর, উচ্চ শিক্ষা স্তর। তাহলে কোনটি উত্তর হচ্ছে? মাধ্যমিক শিক্ষা স্তর। 54 নম্বর প্রশ্ন, প্রশ্নকল্প, বক্তৃতা, আলোচনা, নাটক ইত্যাদি কোন ধরনের নির্দেশনায় ব্যবহার করা হয়? প্রশ্নকল্প, বক্তৃতা অনেকের মাঝে, আলোচনা অনেকের মাঝে হয়, নাটকও অনেকের মাঝে হয়। তাহলে কোন ধরনের নির্দেশনা? স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা হবে না, নৈতিক নির্দেশনা, বৃত্তি নির্দেশনা আর দলগত নির্দেশনা। তাহলে অনেকের মাঝে যদি হয় তাহলে তখন হবে কিন্তু এটা দলগত নির্দেশনা। 55 নম্বর প্রশ্ন, কোন ধরনের নির্দেশনায় শিশুর জন্মকালীন তথ্য বিশেষ প্রয়োজন? শিক্ষা নির্দেশনা, স্বাস্থ্য নির্দেশনা, নৈতিক নির্দেশনা, ব্যক্তি নির্দেশনা। ব্যক্তি নির্দেশনায় শিশুর জন্মকালীন তথ্য বিশেষ প্রয়োজন হয়। 56 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলী চয়নে সহায়তা করা এটি কোন প্রকারের নির্দেশনার অন্তর্গত? এখানে পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলীর কথা বলছে, তাহলে এগুলো কিন্তু শিক্ষা সম্পর্কিত। তাহলে এখানে উত্তর কি হয়ে যাচ্ছে? শিক্ষামূলক নির্দেশনা। 57 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নির্দেশনার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্তর্গত? ব্যক্তির বিকাশ, ব্যক্তিগত পার্থক্য, প্রাক্ষোভিক সমস্যাবলী, উপরের সবগুলি সঠিক। তাহলে নির্দেশনার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্তর্গত তাহলে কোনটি হবে? উপরের সবগুলি সঠিক, 4 নম্বর অপশনটি ঠিক। 58 নম্বর প্রশ্ন, একজন ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের পর কর্মজগতে প্রবেশ করতে চায়, এক্ষেত্রে তার কোন ধরনের নির্দেশনা প্রয়োজন? যেহেতু কাজের সঙ্গে সম্পর্কযুক্ত, অবশ্যই বৃত্তিমূলক নির্দেশনা হবে। তাহলে উত্তর 2 নম্বর, বৃত্তিমূলক নির্দেশনা। 59 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ সম্পর্কিত তথ্য নিচের কোন ধরনের নির্দেশনার জন্য প্রয়োজন? অস্বাভাবিক আচরণের জন্য কোনটি দরকার? অবশ্যই বার্ধক্য নির্দেশনা। 60 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনায় এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ ও শিক্ষার জন্য একদিকে শিক্ষার্থী সুনির্দিষ্ট বৈশিষ্ট্য এবং অন্যদিকে তার প্রয়োজন ও নানা রকম সুযোগের মধ্যে অনুকূল মেলবন্ধন বা সঙ্গতির সৃষ্টি করে। এই উক্তিটি কে করেছেন? মায়ার্স, রিঙ্কল এবং গিলক্রাইস্ট, জোন্স, ক্রো এবং ক্রো। তাহলে কার উক্তি? মায়ার্সের। 1 নম্বর অপশনটি সঠিক। আপনাদের কাছে আবার অনুরোধ করছি,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। 61 নম্বর প্রশ্ন, নির্দেশনা ব্যতীত শিক্ষা কখনোই ভালো শিক্ষা হতে পারে না, আবার ভালো শিক্ষা ব্যতীত নির্দেশনাও অসম্পূর্ণ থাকে। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন রিঙ্কল এবং গিলক্রাইস্ট। 62 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষামূলক নির্দেশনার অন্তর্ভুক্ত নয়? শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা করা, শিক্ষার উপযুক্ত শাখা নির্বাচন করা, যোগ্যতা অনুযায়ী সঠিক বিষয় নির্বাচন করা, ব্যক্তিগত স্বার্থ সম্পর্কে সচেতন করা। তাহলে কোনটি শিক্ষামূলক নির্দেশনার অন্তর্ভুক্ত নয়? ব্যক্তিগত স্বার্থ সম্পর্কে সচেতনতা করা, এটা হচ্ছে শিক্ষামূলক নির্দেশনার মধ্যে পড়ে না। 63 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনার অন্তর্গত? প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা, বিদ্যালয়ে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বছরে অন্তত একবার প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা। 4 নম্বর অপশন হচ্ছে উপরে সবগুলি সঠিক। তাহলে আপনারা বুঝতে পারছেন কোনটি উত্তর হবে? উপরে সবগুলি সঠিক, কারণ সবগুলো অপশনই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত। 64 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বৃত্তিমূলক নির্দেশনার অন্তর্গত? বৃত্তি উন্নতি ও বৃত্তি অভিযোজন, কোন বৃত্তিতে কী ধরনের গুণাবলী প্রয়োজন, বৃত্তিকালীন কোনো সমস্যা সমাধানের উপর নির্ধারণ। উপরে সবগুলি সঠিক। তাহলে উত্তর হচ্ছে উপরে সবগুলি সঠিক। 65 নম্বর প্রশ্ন, একজন পরামর্শদাতা ব্যক্তির সমস্যার উপর অধিক গুরুত্ব আরোপ করে তার সমাধান করেছেন। তিনি নিচের কোন পদ্ধতি অনুসরণ করেছেন? ভালো করে বুঝুন। একজন পরামর্শদাতা ব্যক্তির সমস্যার উপর অধিক গুরুত্ব আরোপ করে তার সমাধান করেছেন। তিনি নিচের কোন পদ্ধতি অনুসরণ করছেন? প্রত্যক্ষ পরামর্শদান, পরোক্ষ পরামর্শদান, ঐচ্ছিক পরামর্শদান, কোনোটি নয়। এটি প্রত্যক্ষ পরামর্শদান হবে, কারণ এখানে পরামর্শদাতার ভূমিকা বেশি। যেখানে পরামর্শ গ্রহীতার ভূমিকা বেশি সেটা হচ্ছে পরোক্ষ পরামর্শদান। দুটোই সামনাসামনি হচ্ছে ঠিকই, কিন্তু এতটুকুই পার্থক্য। নিচের কোনটি শিক্ষার প্রত্যক্ষ সংস্থা? পরিবার, রাষ্ট্র, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান। প্রত্যক্ষ, সরাসরি, সেজন্য হচ্ছে বিদ্যালয়। নেক্সট, কোনটি গণমাধ্যম নয়? সংবাদপত্র, টিভি, ক্লাব, বেতার। বাদবাকি তিনটি কিন্তু গণমাধ্যম, ক্লাব কিন্তু গণমাধ্যম নয়। এটা একটা সামাজিক সংস্থা ক্লাব। 68 নম্বর প্রশ্ন, মানুষের চিন্তাশক্তি ও বিচার শক্তিকে ধারালো করে বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র, কোনোটিই নয়। তাহলে মানুষের চিন্তাশক্তি ও বিচার শক্তিকে বাড়ায় কে? ধারালো করে মানে আরও বাড়ায় কোন? সংবাদপত্র। 69 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সর্বাপেক্ষা প্রাচীন গণমাধ্যম? রেডিও, টিভি, কম্পিউটার, সংবাদপত্র। এই চারটার মধ্যে সবথেকে পুরনো কোনটি? অবশ্যই সংবাদপত্র। সংবাদ আদান প্রদান তো সেই কবে থেকে চলছে। রেডিও, টিভি, কম্পিউটার এগুলো তো অনেক পরে এসেছে, কিন্তু সংবাদপত্র, পেপার যখন থেকে কাগজে লেখা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু সংবাদপত্র কোনো না কোনোভাবে আমরা পাচ্ছি। 70 নম্বর, WWW এর সম্পূর্ণ নাম কি? একবার উত্তর দেখছি। 3 নম্বর অপশন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 71 নম্বর প্রশ্ন, নিচের কোন গণমাধ্যমটি সকলের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? আবার ভালো করে পড়ুন প্রশ্নটি। নিচের কোন গণমাধ্যমটি সকলের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? বেতার, চলচ্চিত্র, সংবাদপত্র, টিভি। সংবাদপত্র যারা মূর্খ লোক, যাদের অক্ষর জ্ঞান নেই, তারা কিন্তু সংবাদপত্র তাদের জন্য কিন্তু নয়, তারা কিন্তু পড়ে পড়ে বুঝতে পারবে না। সেই জন্য কিন্তু সংবাদপত্রটি সবার পক্ষে গ্রহণযোগ্য নয়। বেতার, চলচ্চিত্র, টিভি দেখে শুনে
সে তো বুঝতে পারবে কি বলতে চাচ্ছে না চলছে, কিন্তু সংবাদপত্রে আমাদের পড়ে বুঝতে হবে। যার অক্ষর জ্ঞান নেই সে কিন্তু সংবাদপত্র থেকে কোনো সংবাদই কিন্তু বা তথ্যই কিন্তু সে গ্রহণ করতে পারবে না। সেজন্য সংবাদপত্রটি কিন্তু সকলের ক্ষেত্রে নয়, শুধুমাত্র শিক্ষিত ব্যক্তি যারা অক্ষর জ্ঞান জানে তাদের জন্য। ৭২ নম্বর প্রশ্ন, নিরক্ষরদের পক্ষে দর্শনযোগ্য গণমাধ্যমটি হলো টিভি, রেডিও, সংবাদপত্র। দর্শনযোগ্য এখানে হচ্ছে টিভি। দর্শন বলতে দেখা যায়, রেডিওতে শোনা যায়, দেখা যায় না। আর নিরক্ষরদের জন্য বলেছে কিন্তু এখানে, আবার একটু আগেই তো বললাম আগের প্রশ্নটি, নিরক্ষরদের জন্য দেখা এবং শোনা কোনো ব্যাপার নয়, কিন্তু সংবাদপত্র কিন্তু নিরক্ষরদের জন্য নয়। আর এখানে যেহেতু প্রশ্নে শুধু দর্শনযোগ্য বলেছে সেহেতু টিভি। আর রেডিওতে দেখা যায় না, শুধু শোনা যায়। ৭২ নম্বর প্রশ্ন, সত্য ঘটনার পরিবর্তে মন গড়া সংবাদপত্র পরিবেশনকে কি বলা হয়? লাল সাংবাদিকতা, নীল সাংবাদিকতা, পিচ সাংবাদিকতা, কালো সাংবাদিকতা। এটি উত্তর হচ্ছে পিচ সাংবাদিকতা, এখন যেটা সব থেকে বেশি দেখা যায়। ৭৩ নম্বর প্রশ্ন, গণসংযোগ মাধ্যমগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী মাধ্যম হলো সংবাদপত্র, চলচ্চিত্র, দূরদর্শন, বেতার। সব থেকে শক্তিশালী সংবাদপত্র তো হবেই না, কারণ এটা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে উত্তর কত হচ্ছে? দূরদর্শন। দূরদর্শনের মাধ্যমে সকলের কাছে কিন্তু, সে যে কোনো ব্যক্তির কাছে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে এখন। ৭৪ নম্বর প্রশ্ন, সংবাদপত্র হলো একটি দ্বিমুখী মাধ্যম, একমুখী মাধ্যম, বহুমুখী মাধ্যম, কোনটি নয়? বহুমুখী, একমুখী তো বহুমুখী আর দ্বিমুখী তো হবেই না, এটা হবে একমুখী মাধ্যম। কারণ আমরা সংবাদপত্র থেকে শুধু নিই। ৭৫ নম্বর প্রশ্ন, নিচের কোন গণমাধ্যমটি সব থেকে বেশি আকর্ষণীয়? তাহলে বুঝতেই পারছি কোনটি সব থেকে আকর্ষণীয়। সংবাদপত্র, রেডিও, টিভি, এই তিনটির মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় কোনটি? টিভি। ৭৬ নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহনযোগ্য গণমাধ্যম, বহন করে নেওয়া যাবে? রেডিও, টিভি, চলচ্চিত্র। টিভি তো বহন করে নেওয়া সম্ভব নয়, মোবাইল যদি থাকতো তাহলে বলা যেত, সেটা আলাদা কথা। টিভি, চলচ্চিত্র নয়। রেডিওটা আমরা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য বহনযোগ্য গণমাধ্যমটি হচ্ছে রেডিও। রেডিও মানে অনেক বড় বড় রেডিও হলেও নিয়ে যাওয়া যায়, ছোট ছোট রেডিও আছে যেগুলো পকেটে করে আমরা এক জায়গা থেকে এক জায়গায় ঘুরতে পারি। ৭৭ নম্বর প্রশ্ন, নিচের কোনটি দৃশ্য শ্রাব্য গণমাধ্যম? দেখাও যায়, শোনাও যায়। তাহলে রেডিওতে শুধু শোনা যায়, সংবাদপত্র শুধু দেখা যায়। টিভি এমন একটি গণমাধ্যম যেখানে আমরা দেখতেও পারি, শুনতেও পারি, সেই জন্য উত্তর হয়ে যাচ্ছে ২ নম্বর টিভি। দৃশ্য শ্রাব্য গণমাধ্যম হচ্ছে টিভি। ৭৮ নম্বর প্রশ্ন, কোনটি শিক্ষার অনিয়ন্ত্রিত মাধ্যম নয়? অনিয়ন্ত্রিত মাধ্যম নয়, কিন্তু সংবাদপত্র, রেডিও, চলচ্চিত্র এগুলো হলো অনিয়ন্ত্রিত মাধ্যম। আর বিদ্যালয় হলো প্রথাগত শিক্ষার মাধ্যম, সরাসরি। 79 শিক্ষাক্ষেত্রে সবথেকে কার্যকরী গণমাধ্যমটি কোনটি? রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, চলচ্চিত্র। যেটির দ্বারা সবথেকে ভালো আমরা কোনো কিছু সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি, সেটি হচ্ছে টেলিভিশন। আইএসবিএস এর সম্পূর্ণ নাম কি? একবারে উত্তর করে দিচ্ছি, আইএসবিএস এর সম্পূর্ণ নামটি হচ্ছে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ৮১ নম্বর প্রশ্ন, এআইআর এর সম্পূর্ণ নাম কি? এটা অল ইন্ডিয়া রেডিও হবে, হ্যাঁ, অল ইন্ডিয়া রেডিও। এআইআর এর সম্পূর্ণ নাম হচ্ছে অল ইন্ডিয়া রেডিও। ৮২ নম্বর প্রশ্ন, নিচের কোনটি গণসংযোগের মাধ্যমের উদাহরণ? গণসংযোগের মাধ্যমের উদাহরণ ক্লাব, চলচ্চিত্র, পরিবার, বিদ্যালয়। সংযোগ, গণসংযোগের কথা বলছে, তাহলে চলচ্চিত্র। ক্লাব একটা সামাজিক সংস্থা, পরিবার একটি, বিদ্যালয় এগুলো হবে না, চলচ্চিত্র হচ্ছে গণসংযোগের মাধ্যম। ৮৩ নম্বর প্রশ্ন, নিরক্ষর মানুষদের কাছে সর্বাপেক্ষা প্রাচীন জনসংযোগের মাধ্যমটি হচ্ছে, নিরক্ষর মানুষদের কাছে বলছে প্রাচীন, সেটা হচ্ছে রেডিও।
কারণ সংবাদপত্র প্রাচীন হলেও নিরক্ষর মানুষদের জন্য কিন্তু সংবাদপত্রটি কিন্তু হচ্ছে না। যেহেতু আমাদের এখানে নিরক্ষর মানুষদের কথা বলেছে, সেহেতু বুঝে কোশ্চেনে উত্তর করতে হবে। নিরক্ষর মানুষদের জন্য সর্বাপেক্ষা প্রাচীন জনসংযোগটি হচ্ছে রেডিও। নেক্সট, জ্ঞানবাণী কর্মসূচিটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? জ্ঞানবাণী কর্মসূচি নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে দেওয়া হতো, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় ইগনু, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, দিল্লি মুক্ত বিদ্যালয়। কোথায় এই কর্মসূচিটি হতো? ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়, যেটা ইগনু নামে আমরা জানি, সেখানে এই কর্মসূচিটি দেখানো হতো বা হতো। এটা 85 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম দূরাগত শিক্ষা চালু করে কোন বিশ্ববিদ্যালয়? দূরাগত শিক্ষা বলতে ডিস্টেন্স এডুকেশন। তাহলে ভারতবর্ষে প্রথম ডিস্টেন্স এডুকেশন শিক্ষা চালু করে কোন বিশ্ববিদ্যালয়? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়। তাহলে ডিস্টেন্স এডুকেশন কবে চালু হয়েছে, কোথায় চালু হয়েছে? দিল্লি বিশ্ববিদ্যালয়ে। নেক্সট, পশ্চিমবঙ্গে অবস্থিত মুক্ত বিদ্যালয়টির নাম কি? কলিকাতা বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গে বিশেষ করে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়। 87 নম্বর প্রশ্ন, অভিযোজনের সাইকোডাইনামিক ধারণাটির উদ্ভাবক কে? অভিযোজনের ক্ষেত্রে সাইকোডাইনামিক ধারণাটির উদ্ভাবক হলেন কে? ফ্রয়েড। তাহলে সাইকোডাইনামিক ধারণার উদ্ভাবক হচ্ছেন ফ্রয়েড। 88 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর অভিযোজন ক্ষমতা সবথেকে বেশি নির্ভর করে তার শৃঙ্খলাবোধের উপর, শিক্ষার পারদর্শিতার উপর, তার চারুতার উপর, বুদ্ধির উপর? অবশ্যই বুদ্ধির উপর হবে উত্তর, 4 নম্বর অপশন। 89 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বেতারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ব্রডকাস্টিং কর্মসূচি চালু হয়? প্রথম কবে? উত্তর হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। 90 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা হলো ব্যক্তিকে তার গুণাবলী এবং বৃত্তির সঙ্গে তার সম্পর্ককে ভিত্তি করে বৃত্তি পছন্দ এবং উন্নতিতে সাহায্য করা। এই উক্তিটি কে করেছেন? জোন্স, উডওয়ার্ড, রোজার্স, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সংক্ষেপে ILO। উত্তর হচ্ছে ILO, 4 নম্বর অপশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 91 নম্বর প্রশ্ন, মনোচিকিৎসা এবং পরামর্শদানের মধ্যে সাদৃশ্য কি? মনোচিকিৎসা এবং পরামর্শদানের মধ্যে সাদৃশ্য কি? মনোচিকিৎসা এবং পরামর্শদাতা উভয়েরই মনোবিজ্ঞানের প্রতি গভীর জ্ঞান থাকা আবশ্যক। উভয় ক্ষেত্রেই পরস্পরের প্রতি আস্থাশীল হতে হবে। উভয় ক্ষেত্রেই ধৈর্যশীল হতে হবে। উপরে সবগুলি সঠিক। তাহলে উত্তর হচ্ছে উপরে সবগুলি সঠিক। 92 নম্বর প্রশ্ন, সেলফ থিওরি অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির প্রবক্তাকে? একবারে উত্তর করছি, কার্ল রজার্স। সেলফ থিওরির প্রবক্তা হচ্ছেন কার্ল রজার্স। 93 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে পরামর্শদানের প্রয়োজন হয়? বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, একাধিকবার পরীক্ষায় অকৃতকার্য হওয়া, ক্ষমতা অনুযায়ী পারদর্শিতা অর্জনে অসমর্থ, উপরের সবগুলি। তাহলে সঠিকটি উত্তর হবে উপরের সবগুলি। উপরের সবগুলির ক্ষেত্রে পরামর্শদান কিন্তু প্রয়োজন। 95 নম্বর প্রশ্ন, অপ্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদান পদ্ধতির উদ্ভাবক কে? প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটির পরামর্শদান পদ্ধতির উদ্ভাবক কে? কার্ল রজার্স, উইলিয়ামসন, জোন্স, শার্লি। উত্তর হচ্ছে কার্ল রজার্স। তাহলে কার্ল রজার্স পরোক্ষ এবং প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন কার্ল রজার্স। প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ এবং পরোক্ষ পরামর্শদান পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন কার্ল রজার্স। 96 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অপ্রত্যক্ষ পরামর্শদানের সঙ্গে সম্পর্কযুক্ত? পরামর্শদাতা পরামর্শ গ্রহীতার ক্ষমতার উপর আস্থাশীল, পরামর্শদাতার মনে করেন পরামর্শ গ্রহীতা নিজেই সমস্যা সমাধানে সক্ষম, এ ও বি উভয় সঠিক, উপরের কোনোটি নয়। তাহলে উত্তরটি হচ্ছে এ এবং বি
এখানে এ এবং বি উত্তরটি ভুল হয়েছে, উত্তরটি হতো 1 ও 2 উভয়ই সঠিক, তার মানে 1 ও 2 অপশন দুটো কিন্তু ঠিক। নেক্সট 97 নাম্বার, জিন্সবার্গ 1951 সালে বৃত্তি পছন্দের তত্ত্বটিকে 3 ভাগে ভাগ করেছেন, সেই 3 ভাগগুলো কি কি? আমরা উত্তর এখানে দিয়ে দিয়েছি সব। তাহলে জিন্সবার্গ 1951 সালে যে বৃত্তি পছন্দের তত্ত্বটি 3 ভাগে ভাগ করেছেন, সেই 3টি ভাগ কি কি? কাল্পনিক স্তর, সামরিক স্তর, বাস্তব স্তর। বয়সটিও দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। 98 নম্বর প্রশ্ন, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস কমিটি কত সালে গঠিত হয়? ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস কমিটি গঠিত হচ্ছে 1952 খ্রিস্টাব্দে। নেক্সট 99 নম্বর প্রশ্ন, বৃত্তি বিশ্লেষণ বলতে বোঝায় বৃত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নির্দিষ্টকরণ এবং বৃত্তিতে সফলতা অর্জনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তা নির্দিষ্ট করা। এই উক্তিটি কে করেছেন? রজার্স, হ্যাকেট, ক্রো এবং ক্রো উডওয়ার্থ। সঠিক উত্তরটি হ্যাকেট। 100 নম্বর প্রশ্ন, নিচের কোন সংস্থাটি জ্ঞান দর্শন চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রম ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে? এনসিটিই, এসসিইআরটি, ইগনু, সবকটি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ইগনু। 101 নম্বর প্রশ্ন, এডুসেট কি? এডুসেট কিন্তু একটি শিক্ষা উপগ্রহ, এডুকেশন স্যাটেলাইট। এডুসেটের পুরো অর্থ হচ্ছে এডুকেশন স্যাটেলাইট বা শিক্ষা উপগ্রহ। 102 নম্বর প্রশ্ন, কত সালে বেসরকারি মালিকানায় এফএম রেডিও স্টেশন চালু হয়? 2000, 2001, 2002, 1999। তাহলে 2002 সালে বেসরকারি মালিকানায় এফএম রেডিও স্টেশন চালু হয়। নেক্সট প্রশ্ন, এডুস্যাটের মোট কটি চ্যানেল আছে? 74টি চ্যানেল আছে এডুস্যাটের। 104 নাম্বার, এডুস্যাট কার মস্তিষ্ক প্রসূত একটি আইডিয়া? ডক্টর কস্তুরী রঙ্গনের মস্তিষ্ক প্রসূত আইডিয়া হচ্ছে এডুসেট বা এডুকেশনাল স্যাটেলাইট। এডুকেশন স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল কে? অধ্যাপক মর্মর মুখোপাধ্যায়, তিনি এডুসেট প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। 106 নম্বর প্রশ্ন, সিএফএসআই এর সম্পূর্ণ নাম কি? চিলড্রেন্স ফিল্ম সোসাইটি ইন্ডিয়া, এটি হচ্ছে সিএফএসআই এর সম্পূর্ণ নাম। 107 নম্বর প্রশ্ন, সিএফএসআই 1955 এর প্রধান অফিস কোথায় অবস্থিত? দিল্লি, পুনে, মুম্বাই, বেঙ্গালুরু। সিএফএসআই কোথায় অবস্থিত? মুম্বাইতে বা বোম্বেতে। 108 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা কি? চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়, ভাষাগত বিকাশ, জনমত গঠন, সবকটি। তাহলে কিন্তু সবগুলি কিন্তু সঠিক। উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশনটি। 109 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংবাদপত্রের সীমাবদ্ধতা? একমুখী মাধ্যম, নিরক্ষরদের কাছে গ্রহণযোগ্য নয়, নিরপেক্ষতার অভাব। এগুলো সবই কিন্তু সীমাবদ্ধতা। 110 নম্বর প্রশ্ন, সিএএস এর সম্পূর্ণ নাম কি? কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম, এটি হচ্ছে সিএএস এর সম্পূর্ণ নাম। 111 নম্বর প্রশ্ন, 7 মাস মিডিয়া ধারণাটি জনপ্রিয় হয় কত সালে? 2006 সালে। 112 নম্বর প্রশ্ন, সংবাদপত্র, চলচ্চিত্র, রেডিও এই তিনটি গণমাধ্যমের সাদৃশ্য কি? এরা সবগুলি একমুখী মাধ্যম। সর্বশেষ প্রশ্ন, এসআইটিই এর সম্পূর্ণ নাম কি? এসআইটিইর সম্পূর্ণ নাম হচ্ছে স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট।
আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।